বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালটা বেশ বৃষ্টিময় ছিল, গত ৩-৪ দিন তো অনেক বৃষ্টি ছিল। ويعلمهم ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقالوا كونوا هودا أو نصارى রোজ সকালে নামাজ কোরআন শরীফ পড়া শেষ করে সর্বপ্রথম কাজ হচ্ছে টিভিটা ছেড়ে সূরা বাকারা ছেড়ে লাউড স্পিকারে দিয়ে দেওয়া। যদি বাসাতে কোনো রকম কোনো সমস্যা থাকে, ঝিন পিচাস তো সব বাসাতেই থাকে, তবে যদি এতে কারো অনেক বেশি সমস্যা হয় তাহলে ফজরোক্ত বা সকালে খুব ভোরে সূরা বাকারা জোরে জোরে তেলাওয়াত করা বা ফোনে ছেড়ে দেওয়া বা টিভিতে, এতে করে যদি বাসায় কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেটা চলে যায়। তো ইদানিং আমার বেশ অনেকটা সমস্যা হচ্ছে, শুধু ইদানিং না, অনেক আগে থেকেই। তো আমি যখন সূরা বাকারা ছেড়ে দেই তখন কিন্তু আমার আর সমস্যা হয় না, অনেকটা ছায়া অনুভব করি। তো সেই কারণে আর কি আমি ছেড়ে রাখি। নর্মালি তো সবসময় জিকির তালাওয়াত করতেই থাকি, তারপরে একটু মনের সন্দেহ দূর করার জন্য প্রতিদিন সকালে সূরা বাকারাটা ছেড়ে দিই। এদিকে হচ্ছে গাছটা ক্লিন করে রেখে দিয়েছি, আর সকালে মেয়ের ফিডারটা আমি ফুটাতে দিয়ে দিয়েছিলাম। ওরা এখন ঘুমোচ্ছে, এখন হচ্ছে 6টা বাজে। তো এখন আমি ওদের মানে আমার বড় মেয়েকে আর কি ঘুমের ঘোরেই সুজিটা খাওয়াবো। নর্মালি ওকে এখন সবসময় সুজিটা দিই না, আস্তে আস্তে সুজিটা বাদ দিচ্ছি। ও যদি ভাত খায় তাহলে আমি সুজিটা এমনিতেই বাদ দিয়ে দিব, কিন্তু ও যেহেতু খায় না, তবে যেটা খায় সেটা তো খাওয়াতে হবে। ওকে সুস্থ রাখতে হলে ও যেটা খায় সেটাই তো খাওয়াতে হবে। তো এখন হচ্ছে যে আমি সুজিটা রেডি করে নিয়েছি, সুজিটা কিন্তু সকালেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে আমি ওকে খাইয়ে দিয়েছি ঘুমের ঘোরে। অলরেডি আমাদের খাওয়ানোর পর হচ্ছে অনেক কাজ গুছিয়েছি। তারপরে হচ্ছে যে ওরা ঘুম থেকে উঠেছে, ওদেরকে খাইয়েছি, দেন আমি খেয়েছি। তো হাজব্যান্ড বাজার থেকে গরিবের বাড়ি হাতির পাড়া নিয়ে আসলো আর কি। যে কথায় বলে না যে বড়লোকের বাড়ি গরিবের বাড়ি হাতির পাড়া বা পিঁপড়া আসছে, তো সেরকম আর কি। ইলিশ মাছ দেখে আমার এই কথাটাই মনে পড়ে গেল। বেশ অনেকদিন পর অনেকগুলো ইলিশ মাছ একসাথে দেখতে পেলাম। এতগুলো ইলিশ মাছ দেখে খুবই ভালো লাগছে। আসলে ইলিশ মাছ কার না পছন্দের, সবারই পছন্দের, কিন্তু বড় না, মিডিয়াম সাইজের ইলিশ মাছ আর কি। তো অনেকদিন পরে এখন মাছগুলো একটু পানিতে ধুয়ে আমি 2টা বা 3টা করে ফ্রিজে রেখে দিব। নর্মালি 2টা মাছ আমাদের রান্না করলে প্রতিদিন লাগে না, একটু বাড়তি হয়। একটু হিসাব করেই চলি, অহেতুক বেশি খরচ করার চেষ্টা থেকে বিরত থাকি, যেন অহেতুক খরচ না হয়। আর এদিকে হচ্ছে যে আম্মু যে তেলের পিঠা বানিয়ে রেখেছিল, এই তেলের পিঠাটা একটু শক্ত হওয়ার পর দুধে ভিজিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি সেটাই করেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু শক্ত হয়ে গিয়েছে। আর দুধ একটু জাল করে সেটাতে আমি তেলের পিঠা দিয়ে জাল করে নিয়েছি, বেশ নরম হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাসি ভাপা পিঠা বা তেলের পিঠা এভাবে ভিজিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক মজা হয়। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ কেটে নিয়েছি, আজকে ভাবলাম ইলিশ মাছটাই রান্না করি। হাজব্যান্ডের পছন্দ মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ, তো আমিও সেটাই রান্না করছি। কিন্তু আমার ছোট ভাইয়ের একেবারেই মিষ্টি কুমড়া পছন্দ না। যাই হোক, হাজব্যান্ডের পছন্দটাকে প্রাধান্য দিয়েই মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করছি। মশলাটা কষিয়ে নিয়েছি, আর হচ্ছে যে ইলিশ মাছটা এখন একটু কষাতে দিয়ে দিব। নর্মালি অন্যান্য মাছ কিন্তু ভাজা ছাড়া রান্না করলে আমার কাছে ভালো লাগে না, কিন্তু ইলিশ মাছটা ভাজা ছাড়াই আমার কাছে ভালো লাগে, ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। তো আমি কাঁচা এটা ভুনা আর কি কষাচ্ছি আর কি, কষানো হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিব।
এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মসলাটা আর মাছটার সাথে কষানোর জন্য। সব আপুরে অনেক সুন্দর, সুন্দর করে রান্না করেন। আমি দেখি আসলে আমি অত ভালো রান্না করতে পারি না। যতটুকু পারি চেষ্টা করি যেন হাসব্যান্ডের খেতে ভালো লাগে। তারপরও মাঝে, মাঝে দেখা যায় লবণ বেশি হয়ে যায়, আবার ঝাল বেশি হয়ে যায়। এতে তো থাকেই নরমালি। তবুও অনেক চেষ্টা করি। তো হাসব্যান্ড বাসায় এসেছে। তাকে হচ্ছে খাবার হিসেবে নাস্তা হিসেবে আরকি সেই পিঠা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিচ্ছি। তাকে জিজ্ঞেস করেছিলাম যে খাবে কিনা? আমি তেলের পিঠা এভাবে ভিজিয়েছি। তো সে বলেছে দাও। আর তাকে নাস্তা দেওয়ার পর এখানে হচ্ছে মাছটা কষানো হয়েছে। আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। মাছটা উঠিয়ে নেওয়ার পর আমি হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। নরমালি মাছটা ভাজলেও আমার কাছে এভাবে কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর না ভাজলেও এভাবে কষাতে তো হবেই। অনেক সময় দেখা যায় যে শুধু মাছটা ভেজে রাখলে লাস্ট মুহূর্তে আরকি তরকারির উপরে দিয়ে দেয়, সেটা আমার কাছে ভালো লাগে না। কিন্তু ওই ভাজা মাছটা যদি কষিয়ে রান্না করা হয় তাহলে সেই মাছটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। যাই হোক একেকজনের স্বাদ, একেকজনের টেস্ট ভিন্ন, এটাই স্বাভাবিক। যেহেতু আমরা মানুষ সবাই এক হতে পারি না, সবার স্বাদও একরকম হতে পারে না। এদিকে হচ্ছে মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গিয়েছে, গ্যাস একেবারেই নেই। তো গত ৩-৪ দিন যাবৎ এক পদ দিয়েই খাওয়া হচ্ছে। কারণ দুপুরবেলা রান্নাটা কভার করতে পারছি না। নরমালি কিন্তু ২ থেকে ৩ পদ রান্না করা হয়। গ্যাস না থাকার কারণে কিন্তু আসলে এক পদ রান্না করতেই খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমার সাহেবেরও ভাত খেতে একটু কষ্ট হচ্ছিল। নরমালি সে ১ পদ দিয়ে ভাত খেতে পারে না। তো আর তার নিম্ন তো ২ পদ তো লাগবেই। নরমালি ৩ পদ হলে আরো ভালো হয়। তো যাই হোক কি করার, সেখানে তো আমার কোনো দোষ নেই। আমি তো অনেক সকালে রান্না বসানোর চেষ্টা করি। বাজার কখনো আসতে দেরি হলে সেক্ষেত্রে দেরি হয়ে যায়। আর এদিকে হচ্ছে যে ভুড়ি নামিয়েছিলাম। অল্প একটু ভুড়ি ছিল কিন্তু ওই যে গ্যাস না থাকার কারণে আর রান্না করতে পারিনি। সেটা আমি ধুয়ে বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে বিকালের দিকে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠেছে। বড় মেয়ে তো আজকে ঘুমায়নি, ও জেগেই আছে। টিভি দেখছিল আমার সাথে, সাথে। আমিও ঘুমাতে পারিনি। কিন্তু ঘুমের জন্য খুবই খারাপ লাগছিল, মাথাটা ঘুরাচ্ছিল। যাই হোক এখন হচ্ছে ওকে একটু ড্রাগন ফ্রুটস দিব। বড় মেয়ে খায় না, ছোট মেয়েকেই আরকি কেটে দিচ্ছি অল্প একটু। ড্রাগন ফ্রুটসটা বাচ্চাদের জন্য ভালো, ওরা সুন্দরভাবে খেতে পারে। কিন্তু সব বাচ্চাদের এটা স্যুট করে না। তো বুঝে শুনে দেওয়াটাই ভালো। তো আমার বাচ্চা খেতে পছন্দ করে বিধায় ওকে আমি অল্প একটু দেই। কিন্তু ওকে অতটা স্যুট করে না। মানে ওর হচ্ছে পটি হয়ে যায়। যাই হোক এখন হচ্ছে যে আমি একটু চা খেয়ে নিবো। ওই যে বললাম খুব ক্লান্তি লাগছে, খারাপ লাগছে, মাথাটা ঘুরছে কারণ ঘুমাতে ইচ্ছে করছে। খুব সকালে উঠেছি আর ঘুমানো হয়নি। আসলে আমি সুযোগ পেলে সকালে একটু ঘুমিয়ে নেই। কেননা আমার যেহেতু দুপুরে ঘুমাতে পারি না। কারণ হচ্ছে ছোট মেয়েটা আগে ঘুমায়। ছোট মেয়েটা যে সময়টায় ঘুমায় সেই সময়টায় হচ্ছে যে আমার হয়তোবা গোসল বাকি থাকে, না হয় নামাজ কোরআন বাকি থাকে। যার কারণে আমি ওর সাথে ঘুমাতে পারি না আরকি। তো এর জন্য আমার ঘুম হয় না। কারণ ও উঠে গেলে আমি আর দুপুরে ঘুমাতে পারি না। তো দুপুরে যদি একটু না ঘুমানো হয় তাহলে অনেকটা খারাপ লাগে, যেহেতু খুব সকালে ওঠা হয়। তাই চেষ্টা করি সকালে সবগুলো কাজ গুছিয়ে ওদের সাথে মানে ওরা ঘুম থেকে ওঠার আগেই যেন ওদের সাথে একটু ঘুমাতে পারি। ১-১.৫ ঘন্টা ঘুমালে মনে হয় যে ঘুমটা হয়ে গেল এই আরকি। তো খারাপ লাগছে বিধায় এখানে হচ্ছে ১ কাপ কফি করে নিচ্ছি। মানে চাই আরকি, দুধ চা দেখতে পাচ্ছেন। দুধ চা'র সাথে আমি অল্প একটু কফি দিয়েছি। এভাবে কিন্তু খেলে ভীষণ ভালো লাগে। দুধ চা কড়া লিকারে জাল দিয়ে সাথে যদি একটুখানি কফি দেওয়া যায় তাহলে চায়ের টেস্ট এবং ফ্লেভার ভিন্ন রকম হয়, খেতেও বেশ ভালো লাগে। মাগরিবের আজান পার হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে অল্প একটু পপকর্ন ছিল ঘরে। তো মানে ভুট্টা পপকর্ন যেগুলো সেগুলো আরকি ভেজে নিচ্ছি। মানে মেয়েটা বায়না করছিল যে রেইনবো পপকর্ন খাবে। আসলে কালারগুলো বাচ্চাদের না দেওয়াই বেটার। তো আমি বললাম যে তোমার বাবা রেইনবো পপকর্ন বাসার থেকে নিয়ে আসবে। আমি তোমাকে এখন শুধু পপকর্ন ভেজে দেই। তো ওকে যে কোনো কিছু বললে যে ভেজে দেই বা বানিয়ে দেই এটা বললে ও খুবই এক্সাইটেড হয়। তো সেইজন্যই বলেছি। তো ওকে সাথে নিয়েই আরকি ভেজে নিলাম। তো মা-মেয়েরা মিলে পপকর্ন খেতে, খেতে সন্ধ্যাটা পার করছি এভাবেই। তো দুপুরে অনেকটা মাছ রয়ে গিয়েছিল, তাই রাত্রেবেলা রান্নার ঝামেলা নেই। তাই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নামাজ পড়তে ভুলে যাবেন না। আগে ইবাদত তারপরে সবকিছু। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।